পিআরের দাবিতে রাজপথে নামা ঠিক নয় বললেন সালাউদ্দিন। একবারের জন্য হলেও পিআর চায় জামাত, কয়েকটি দলের মাঠে নামার দায় সরকারের বলছেন বিশ্লেষকরা। শেখ হাসিনাকে ফেরত এনে বিচার করা সরকারের নৈতিক দায়িত্ব মন্তব্য নাহিদ ইসলামের। ট্রাইব্যুনালে আজও সাক্ষ্য দিলেন মাহমুদুর রহমান। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসাথে কাজ করতে হবে বলেছেন প্রধান উপদেষ্টা। ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন। বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের বড় বাধা দুর্নীতি, কর কাঠামো, আমলাতান্ত্রিক জটিলতা জানালেন মার্কিন কাউন্সিলর। যুক্তরাষ্ট্রে গার্মেন্টস রপ্তানি 14% কমার শঙ্কা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কিছু রাজনৈতিক দল কয়েকটি আসন বেশি পেতে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এ দাবিতে রাজপথে নামা ঠিক নয় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো অপকৌশল প্রতিহত করবে জনগণ। বিকালে গুলশানে নিজ বাসভবনের সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। শুভ মাহফুজের রিপোর্ট। রাজধানীর গুলশানে নিজ বাসভবনে মঙ্গলবার বিকেলে সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় বহুল আলোচিত পিআর পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থান আবারও পরিষ্কার করেন তিনি। বলেন, কিছু রাজনৈতিক দল হীন উদ্দেশ্যে পিআরের মতো অস্থিতিশীল ব্যবস্থার দিকে গেলে জাতীয় জীবনে ভয়ঙ্কর পরিস্থিতি আসবে। জনগণ তার নির্বাচিত প্রতিনিধি কে সুনির্দিষ্টভাবে তাকে জানতে চায়। আমাদের দেশের পলিটিক্যাল কালচার সেটা, এবং আমাদের রাজনৈতিক ইতিহাসে এর কোনো ব্যতিক্রম বা চর্চা আমরা আগে করিনি। সুতরাং এই পদ্ধতিটা একটা পরীক্ষিত পদ্ধতি। তার বাইরে কোনো রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক হীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। নির্বাচন বিলম্বিত হলে জাতীয় ঐক্য বিনষ্ট হওয়ার পাশাপাশি জাতীয় এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে বলেও আশঙ্কা সালাউদ্দিন আহমেদের। যদি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত না হয়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে দেশে একটা সাংবিধানিক শূন্যতা বিরাজ করতে পারে। সেই শূন্যতার মধ্যে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। সেটার সূত্র ধরে পতিত ফেসিবাদ সুযোগ নেবে এবং তাদের হাত ধরে আঞ্চলিক শক্তিগুলো এখানে জড়িত হয়ে যেতে পারে পরস্পর বিরুদ্ধে, এবং একটি বৈশ্বিক শক্তিও সেই সুযোগটা নিতে পারে। জাতীয় পার্টিও 14 দল নিষিদ্ধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা সমর্থন করে না তার দল। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে একবারের জন্য হলেও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বিকেলে ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা বলেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে 31টি দলের মধ্যে 26টি দল পিআরের পক্ষে, তবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ নিয়ে কিছু মতবিরোধ রয়েছে। নায়েবে আমির আরও বলেন, জোর করে কেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়ার মানসিকতা পরিবর্তন করা দরকার। ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়ানো নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামের নায়েবে আমির বলেন, তারা আশা করছেন আলোচনার মাধ্যমে তাদের দাবি এবং জনগণের মতের প্রতিফলন হবে, তবে এর জন্য উদার মানসিকতার দরকার। জামায়াত চায় জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হোক। বাংলাদেশে আনফরচুনেটলি 54 বছরের ট্র্যাডিশনাল পদ্ধতিতে নির্বাচন সুষ্ঠু হয়নি। আর বিগত 15 বছর 3টি নির্বাচনের কথা তো আর উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। সুতরাং মানুষের যে পলিটিক্যাল পার্টিগুলোর যে কালচার, যে মেন্টালিটি, যে অ্যাটিটিউড, যে কৌশল অথবা অপকৌশল, যে জোর করে কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া, এই মাইন্ডসেটটাকে পরিবর্তন করা অত্যন্ত জরুরি। কারণ আমরা দেখছি এত অভিজ্ঞতার পরে, এত হত্যাকাণ্ডের পরে, এত রক্ত দেওয়ার পরেও আমাদের মাইন্ডে কোনো খুব বেশি চেঞ্জ হয়েছে আচরণে, এটা খুব লক্ষ্য করা যাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক কর্মসূচি নিয়ে কয়েকটি দলের মাঠে নামার দায় সরকারের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন সিদ্দিকী বলছেন, সরকার তার লক্ষ্য থেকে কিছুটা সরে যাচ্ছে, ফলে রাজনৈতিক অনৈক্য বাড়ছে।
অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক আশরাফুল ইসলামের মতে ঐকমত্য কমিশনে আলোচনা চলমান থাকা অবস্থায় অযৌক্তিক দাবি নিয়ে রাজপথে কর্মসূচি ইতিবাচক নয়, এটিকে দর কষাকষির কৌশল বলে মন্তব্য তার। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। সংবিধান সংশোধন, রাষ্ট্র পরিচালনা ও আগামী নির্বাচন নিয়ে ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলমান। জুলাই সনদ ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো, কিন্তু নির্বাচন পদ্ধতি ও সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনৈক্য তৈরি হয়েছে। আর সে কারণেই রাজপথে কর্মসূচির ঘোষণা জামায়াত ইসলামী ও এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের। আমরা আশা করি এই দাবি পূরণ হবে। বর্তমান পরিস্থিতিতে হঠাৎ করে রাজনৈতিক দলগুলোর এমন কর্মসূচি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, এর দায় সরকারের উপর বর্তায় বলেই মনে করছেন বিশ্লেষকরা। কোন দলটা, কোন গোষ্ঠীটা আন্দোলনে চলে যাচ্ছে, ঐকমত্য কমিশনের কাছে প্রত্যাশা আমার বিষয়টা এরকম না যে 5 আগস্টের পরে বাংলাদেশ খুব দ্রুততম সময়ে একটা বিশেষ রাজনৈতিক ব্যবস্থাপনা কায়েম হয়ে যাবে, কিংবা আপনার স্ক্যান্ডিনেভিয়ান মডেলে আপনি খুব প্লুরালিস্ট ডেমোক্রেসি আপনি নিয়ে আসতে পারবেন। তাহলে বাস্তবতাটা হচ্ছে আমার রিসোর্স কনস্ট্যান্ট আছে, আমাদের মনে করেন যে আমাদের রাজনৈতিক অদূরদর্শিতা আছে। এই বাস্তবতায় নির্বাচন কেন্দ্রিক রোডম্যাপ যতদিন না পর্যন্ত সরকার স্পষ্ট করতে পারছে, এই ধরনের বিচ্ছিন্নভাবে সরকারকে অসহযোগিতামূলক নির্বাচন বর্জনকারী সংখ্যা আরও বৃদ্ধি পাবে সামনের দিকে। ফলে সরকারের উচিত হবে যত দ্রুততম সময়ে, তারা যেহেতু ব্যর্থ হচ্ছে এবং পুরোপুরি ব্যর্থ হওয়ার আগে সবার সঙ্গে আলাপ করে দ্রুততম সময়ে নির্বাচনী একটা রোডম্যাপ দিয়ে দিলেই তাদের কাজ মোটামুটি মোটা দাগে সফল হয়ে যায়। 5ই আগস্ট পরবর্তী সময়ের এই সুযোগটা নিয়ে তারা চাচ্ছে যে নিজেদেরকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত কোনোভাবে করা যায় কিনা, কিংবা নির্বাচন যেটা ঘোষিত হয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধেই সেটাকে প্রলম্বিত করে তাদের নিজেদের রাজনৈতিক যে কর্মকাণ্ড বাড়িয়ে নিজেদেরকে আরও বেশি করে অর্গানাইজ করে তারা আপনার আরও বেশি কিছু সিট পায় কিনা, এটা একটা দিক। দ্বিতীয়ত হলো যে আমরা জানি সম্ভাব্য রাষ্ট্র আপনার সরকার গঠনে কোন কোন দলের বর্তমানে গ্রহণযোগ্যতা আছে আপামর জনসাধারণের মধ্যে, তাদের সাথে দর কষাকষি করে, আমার মূলত দর কষাকষির জন্যই এই আন্দোলন। তাদের মতে নির্বাচন ও রাষ্ট্র পরিচালনা নিয়ে সরকার ও রাজনৈতিক দলের মতপার্থক্য কমাতে হবে। দলীয় স্বার্থের জন্য দেশের সার্বিক কল্যাণকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা হয়তোবা খুব সহজে উত্তরণ আমাদের ঘটবে নির্বাচনটা হয়ে গেলে। নির্বাচন হয়ে গেলেই সব সমস্যার সমাধান হবে তা কিন্তু না, কিন্তু অ্যাটলিস্ট দেশে কিছুটা স্থিতিশীলতা আসবে। জুলাই আগস্ট কেন্দ্রিক যে ঐক্য, সেই ঐক্যটা ছিল সাময়িক। এটা ছিল আমরা বলি যে কনভার্জেন্ট ইফেক্টের ফলে আমরা ঐক্য হয়েছিল। এখন আবার ডাইভার্জেন্ট ইফেক্ট চলছে। এখন তার ব্যক্তি এবং গোষ্ঠীগত স্বার্থগুলো কাজ করবে। এটা ন্যাচারাল প্রসেস, এবং থিওরিটিশিয়ানরা ওই ক্ষেত্রে বলেছে এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়াটা সরকারের কাজ না। সরকারের কাজ হচ্ছে সরকারের মতো এগোনো, তার একটা ভিশন থাকতে হবে। তার ভিশন যদি মাইনরিটি গ্রুপের চিন্তাধারা প্রভাবিত হয়ে যায়, বিগার স্কেলে যদি চিন্তা না করতে পারে, তাহলে তো সরকারের দায়, সরকারের ব্যর্থতা। অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক শক্তির মধ্যে অনৈক্য হলে ফ্যাসিবাদ সমর্থকরা যেমন সুযোগ পাবেন, তেমনি দেশবিরোধী অনেক শক্তিও মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই সময় যখন নির্বাচনের জন্য একদম মাঠ প্রস্তুত। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। তৈরি দর কষাকষি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের নৈতিক ও আইনি দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনের পরও যেন জুলাই আগস্ট হত্যার বিচার থেমে না যায়, রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সে বিষয়টি থাকবে বলেও প্রত্যাশা তার। এদিকে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশে যেন আর কোনো সরকার ফ্যাসিস্ট হতে না পারে, ট্রাইব্যুনালের এই বিচারের মাধ্যমে সেটি নিশ্চিত করতে হবে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্য দিতে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান জুলাই যোদ্ধা ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। কিন্তু দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ায় নাহিদের সাক্ষ্য নেওয়া যায়নি। ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে কথা বলেন সাংবাদিকদের সাথে, সন্তুষ্টি প্রকাশ করেন এখন পর্যন্ত বিচারের কার্যক্রমে। নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে, সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি, এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইস্তিহারেও
যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আমরা বরাবরই বলেছি, এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না, তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। আমরা আশা করব যে এই সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে। এদিকে একই মামলায় দ্বিতীয় দিনে সাক্ষ্য দেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সাক্ষ্য শেষে তাকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। হিটলার তার মেকানিজম দিয়ে হলোকস্ট চালিয়েছে, কিন্তু এভাবে সরাসরি নির্দেশ দেয়া কাউকে যে হত্যা করে লাশ গুম করে দাও, এটা হিটলারও কাউকে বলে নাই। কাজে মানসিকতার দিক দিয়ে হিটলারকে হাসিনা ছাড়িয়ে গেছিলেন। কাজে আমিও বলতে চাই বাংলাদেশে যে নেভার এগেইন, ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে বাংলাদেশের আমরা জাতি হিসেবে আমরা বলতে চাই নেভার এগেইন। আর কোনোদিন যেন বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট, কোনো অটোক্রেটিক রেজিম না আসে, বাংলাদেশের যাত্রাটা যেন গণতন্ত্রের দিকে হয়। চিফ প্রসিকিউটর বলেছেন, মাহমুদুর রহমানের জেরা শেষ হলে নাহিদ ইসলামের সাক্ষ্য শুরু হবে। জাতিসংঘের রিপোর্ট, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকান রিপোর্ট সব কিছু পর্যালোচনা করে তিনি দেখিয়েছেন যে জুলাই আগস্টে ঘটে যাওয়া যে মানবতা বিরোধী অপরাধ, সেটা ছিল ওয়াইড স্প্রেড, সিস্টেম্যাটিক। শেখ হাসিনার কমান্ডে এটা হয়েছিল, একটা কমান্ড স্ট্রাকচার ফলো করে এটা হয়েছিল, পুরোটাই ছিল সুসংগঠিত। এই সমস্ত জিনিস তিনি সাক্ষ্য হিসাবে আদালতে উপস্থাপন করেছেন এবং আমরা মনে করি যে তার এই সাক্ষ্য শেখ হাসিনার অপরাধ প্রমাণের জন্য বা আসামিদের অপরাধ প্রমাণের জন্য একটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে, ঐতিহাসিক সাক্ষী তিনি দিয়েছেন। আর বাকিটা তো আদালত পর্যালোচনা করে সেই ব্যাপারে তাদের অভিমত জানাবেন। বুধবার মাহমুদুর রহমানকে আবারও জেরা করবেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ধর্ম ও মতের পার্থক্য থাকলেও রাষ্ট্র কোনো ধর্মকে আলাদা করে দেখতে পারবে না, বরং সব ধর্মের মানুষকে সমান মর্যাদা দিতে বাধ্য সরকার। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে একসাথে কাজ করতে আহ্বানও জানান তিনি। দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছাও জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। আসন্ন শারদীয় দুর্গাপূজার সময়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে দেশের বাইরে অনুষ্ঠান সূচি থাকায় আগেভাগেই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রস্তুতি পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, মানুষের ধর্ম ও মতের পার্থক্য থাকলেও সবাইকে নাগরিক অধিকারের বিষয়ে সোচ্চার হতে হবে। যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য, সে যেই হোক, সে যেই ধর্মে বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, তার ধন অসীম ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে। কোনো সরকারের অধিকার নাই তাকে কোনো জায়গা থেকে বঞ্চিত করা, ক্ষুদ্র পরিমাণেও বঞ্চিত করা। তিনি বলেন, নতুন বাংলাদেশে সবার সব নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। এ নিয়ে হতাশ হওয়ার সুযোগ নেই। বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে একসাথে কাজ করার আহ্বানও জানান। আমরা এমন একটা দেশ বানাতে চাই যেখানে এরকম নিরাপত্তা বাহিনীর বেষ্টিত হয়ে ধর্ম পালন করে একটা হাস্যকর জিনিস হয়। এটা কি কথা হলো? এটা কোন দেশ বানালাম আমরা? এরকম দেশ বানানোর জন্যই এত রক্তপাত, এত কিছু হলো? আমরা সেটা চাই না। আমরা সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে, সম্পূর্ণ বিশ্বাসের মধ্যে আমরা আমাদের যার যার মত, যার যার ধর্ম পালন করতে চাই। এই নিশ্চয়তা আমরা চাই। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সকল বাস্তবায়ন করতে হলে ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সব অশুভ, অন্যায়, অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে, বাংলাদেশ এগিয়ে যাবে। আগামীতে এমন বাংলাদেশ বিনির্মাণ করা হবে যেখানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন,
ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা। সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ডক্টর ইউনূসের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক ও ভূ রাজনীতি এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে চ্যালেঞ্জের বিষয়গুলো আলোচনায় উঠে আসে। বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে IMF এর অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজস্ব বৃদ্ধি ও ব্যাংকিং খাতে সংস্কারগুলো বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বাস্তবায়নের তাগিদ দেন IMF প্রধান। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট জানিয়েছেন, বাংলাদেশের সাথে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর পথে বড় বাধা এখানকার দুর্নীতি, জটিল কর কাঠামো ও আমলাতান্ত্রিক জটিলতা। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সাথে বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্কের উন্নতি চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বাজারে তার দেশের কৃষি পণ্য, জ্বালানি ও উড়োজাহাজ রপ্তানিতে আগ্রহের কথাও জানান তিনি। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। অর্থনৈতিকভাবে শক্তিশালী এই দেশটিতে বছরে গড়ে $7 বিলিয়ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ। বিপরীতে আমদানি হয় $1 বিলিয়ন। দেশটি থেকে আনা পণ্যের বড় অংশই উড়োজাহাজের যন্ত্রাংশ, লোহা ও সয়াবিন সহ তরলায়িত প্রাকৃতিক গ্যাস। তবে দেশটি চায় বাণিজ্য ঘাটতি কমাতে আরও বেশি পরিমাণে উড়োজাহাজ ও কৃষি পণ্য বিক্রি করতে। We're looking to expand U.S. exports here in so many different ways in other sectors. So power and energy, aviation, agriculture, as I mentioned, and not just agriculture products, but even agriculture infrastructure like storage and cold chain. Those are so important for the future of Bangladesh. আমেরিকান চেম্বার অব কমার্স অব বাংলাদেশ AmCham আয়োজিত এই ভোজসভায় দেশটির নবনিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলর জানালেন, বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা বাড়াতে চিহ্নিত 3টি প্রতিবন্ধকতার কথা। Private sector faces in Bangladesh corruption, financial governance, a complicated tax regime, infrastructure and logistics, bureaucracy. Those are things that we really can work on together. অনুষ্ঠানে AmCham প্রেসিডেন্ট জানান, শুল্ক সহ বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে টিকফার প্ল্যাটফর্মকে কাজে লাগানো উচিত। আমরা সবসময় বলি যে চ্যালেঞ্জগুলো একই চ্যালেঞ্জ তারাও ফিল করে যে আমাদের এখানে এক নম্বর লেভেল প্লেইং ফিল্ড থাকা উচিত, যে আমেরিকার একটা ইনভেস্টমেন্ট যাতে এখানে যখন আসবে তারা যাতে একটা লোকাল ইনভেস্টরের মতো তারা ট্রিট হয়। এবং এর বাইরে যে কমন চ্যালেঞ্জগুলো আমাদের আছে, যেমন আমাদের এখানে আমাদের পোর্ট ফেসিলিটি, আমাদের কাস্টম খুবই কমপ্লিকেটেড, আইপিএল ইনভেস্টমেন্টটা আমাদের এখানে খুবই দুর্বল। এই জিনিসগুলো যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমাদের মার্কিন কোম্পানি যেগুলো আছে তারা বাংলাদেশকে নিয়ে খুবই আগ্রহ প্রকাশ করেছে, তারা এখানে তাদের ইনভেস্টমেন্ট ডেফিনেটলি নিয়ে আসবে। বাণিজ্য সম্পর্ক উন্নয়নে বন্দর জটিলতা কমানো এবং অবকাঠামো উন্নয়নের তাগিদ দেন বিভিন্ন মার্কিন কোম্পানির প্রতিনিধিরা। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। প্রতিযোগীদের তুলনায় মার্কিন বাজারে শুল্ক সুবিধা পেলেও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি 14% কমে যেতে পারে বলে ধারণা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের। গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, মার্কিন নতুন ট্যারিফে দেশটিতে রপ্তানি বাজার $10 বিলিয়ন সংকুচিত হবে। রাজধানীতে সিরডাপ মিলনায়তনে র্যাপিড আয়োজিত এক কর্মশালায় সংস্থাটির চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, মার্কিন শুল্কের কারণে ইউরোপীয় ইউনিয়নের বাজারেও প্রতিযোগিতা বাড়বে। এতে পণ্যের দাম কমিয়ে বাজার দখলের চেষ্টা করবে প্রতিযোগী দেশগুলো। তিনি আরও বলেন, সব সূচকে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনের যোগ্যতা অর্জন করেছে, তাই পরিবর্তিত বাস্তবতায় এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর সুযোগ বাংলাদেশের নেই। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, এলডিসি পেছাতে আবেদন করলেও তা গ্রহণ হবে কিনা তা নিয়ে শঙ্কা আছে। সংকট উত্তরণে বাণিজ্যে বৈচিত্র্য আনার তাগিদ দেন বাণিজ্য সচিব। বাংলাদেশের ক্ষেত্রে সেটা 40% মতো কিন্তু ফল করতে পারে। আমরা বলার চেষ্টা করছি যে না, যেহেতু টোটাল বাজারটা শ্রেণী করতেছে, ওই বাজারে অতিরিক্ত রপ্তানি করাটা সম্ভব হবে না। আমরা মনে করছি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক বাড়া মানে হচ্ছে অনেকেই চেষ্টা করবে বেশি বেশি পণ্য ইউরোপিয়ান ইউনিয়নে বিক্রি করতে। তারপরে ইউরোপিয়ান ইউনিয়নের বিক্রির ক্ষেত্রে এখন যে প্রতিযোগিতা হবে সেটা অত্যন্ত দুরূহ একটা প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় সবাই দাম কমিয়ে
ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে বেশি বিক্রি হওয়ার চেষ্টা করছে। আর ইউরোপিয়ান ইউনিয়নের বাজার হচ্ছে আমাদের জন্য one of the most, in fact, the most important market that we have got. পিটার হাসের কারণে নয়, দেশের প্রয়োজনে এক্সিলারেট এনার্জি থেকে কেনা হচ্ছে এলএনজি, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, কোনো ব্যক্তিকে বিবেচনায় নয়, বরং দেশের প্রয়োজনেই যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনা হচ্ছে। জানান, বাণিজ্য ঘাটতি কমাতে অতিরিক্ত দামে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করা হলেও এর ফলে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না। সার আমদানিতে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় খতিয়ে দেখবে বলে আশ্বস্ত করেন তিনি। কর্মসংস্থান বাড়াতে সরকার নতুন উদ্যোগ নিচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। আমরা তো সব ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কম্পেয়ার করে দেখি, সেটা এই আমেরিকা হোক, চায়না হোক, বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো, পিটার হাসকে আমরা জানি হতো, তো পিটার হাসকেই কোথায় করে, এর আগেই সে ছিল, মরিয়ার্টি ছিল না, সে তো গার্মেন্ট, আমরা কি গার্মেন্ট ওখানে দিয়ে দিছি ওর জন্য। একীভূত হতে যাওয়া 5 ব্যাংকে প্রশাসক টিম নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের তত্ত্বাবধানে বোর্ড সদস্যদের সাথে মিটিং হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, তবে একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোর বোর্ড থাকবে। ব্যাংকগুলো সম্পূর্ণ একীভূত হয়ে গেলে বোর্ডের বিলুপ্তি ঘটবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে সর্বোচ্চ 5 সদস্য একটি করে টিম কাজ করবে সেসব ব্যাংকে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স এবং বাংলাদেশ ব্যাংক অর্ডার নিয়ে আলোচনা হয়েছে আজকের বোর্ড সদস্য সভায়। খেলাপি ঋণ আদায়ে বিস্তর আলোচনা হয়েছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। আগামী জাতীয় নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব চান নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তারা। মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এমন দাবি জানানো হয়। বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মনির হোসেন জানান, 27 সেপ্টেম্বর এই সংক্রান্ত বিভিন্ন দাবি নিয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে সারা দেশের নির্বাচন কর্মকর্তাদের সম্মেলন। তিনি আরো বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কমিশনকে সুপারিশ দেওয়া হয়েছে। কমিশন তা আমলে নিয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকেও ভালো নির্বাচনের জন্য সুপারিশ করা হয়েছে। সংবাদ সম্মেলনে 3টি দাবির পাশাপাশি সুন্দর নির্বাচন আয়োজনে কমিশনকে বেশ কিছু পরামর্শ দেয়া হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। রিটার্নিং অফিসার যদি তারা হয়, আমাদের কর্মকর্তারা হন, অবশ্যই আমরা তো কমিশনের বাইরে অন্য কোথাও যাওয়ার আমার কোনো সুযোগ নেই যে নির্বাচনের পরে অন্য কোথাও চলে যায়। সুতরাং আমার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ তদারকি করার কমিশন, মনিটরিং কমিশনের সুযোগ আছে এবং ডেফিনেটলি আমাদের সেই অভিজ্ঞতার আলোকে, দীর্ঘ বাস্তব অভিজ্ঞতার আলোকে আমরা অবশ্যই বিশ্বাস করি ইলেকশন যে কোনো সময় এসে আমরা ভালো নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত আছি। চট্টগ্রাম কাস্টমস হাউসের 2 কর্মকর্তাকে ঘুষের টাকা সহ হাতে নাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও তার সঙ্গী মাইনুদ্দিনকে ঘুষের 30,000 টাকা সহ আটক করে। দুদক জানায়, তাদের কাছে অভিযোগ ছিল হোমল্যান্ড প্লাস্টিক্স শু ইন্ডাস্ট্রিজের প্রোপাইটার আমির হোসেন জাপান থেকে আমদানি করা পণ্য ছাড়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে শুল্কায়ন সেকশনের সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও মোহাম্মদ সরওয়ার উদ্দিন নির্ধারিত রেটের বাইরে অতিরিক্ত 30,000 টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে পণ্য ছাড়ে বিলম্ব ও নিলামে বিক্রির হুমকিও দেন। আমির হোসেন বিষয়টি দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম কার্যালয়কে জানালে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। উজানে ভারতে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিলেটের সুরমা কুশিয়ারার পানি বেড়েছে। সকালে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কানাইঘাট ও জকিগঞ্জের আমলশিদে বিপদ সীমা ছাড়িয়েছে। সিলেটের পানি উন্নয়ন বোর্ড অফিস জানায়, সকাল থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় সিলেটের সবকটি নদীর পানি বেড়েছে। এর মধ্যে সুরমার পানি বেড়েছে কানাইঘাট পয়েন্টে 82 সেন্টিমিটার, সিলেট পয়েন্টে 33 সেন্টিমিটার, কুশিয়ারার পানি আমলশিদে 68 সেন্টিমিটার, শেওলায় 51 সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে 21 সেন্টিমিটার, শেরপুরে 8 সেন্টিমিটার। উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে সুরমা কুশিয়ারা তীরবর্তী ও নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
অবশেষে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উপহার হিসেবে খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদ রেজামণিপাড়া ও কারিগরপাড়ার বাসিন্দারা পেয়েছে সৌর বিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ সুপেয় পানি। এতে খুশি ওই দুই গ্রামের প্রায় ১২০ পরিবারের মানুষ। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা এই দুর্গম পাহাড়ে সৌর বিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ পানি প্রকল্পকে মডেল হিসেবে দেখছেন। এইচএম প্রফুল্লর তথ্য ছবিতে বিস্তারিত। খাগড়াছড়ি জেলা সদর থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে পাহাড়ি জনপদ রেজামণিপাড়া ও কারিগরপাড়া। এই দুই গ্রামে পাহাড়ি জনগোষ্ঠীর ৫ শতাধিক মানুষের ব্যবহারের জন্য পানির উৎস ছিল ঝিরি, ছড়া বা কুয়া। কিন্তু শীতকালে এসব শুকিয়ে যেত, ফলে পানির জন্য সীমাহীন দুর্ভোগ পোহাতে হতো এলাকাবাসীকে। অবশেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উপহারে তাদের সেই দুর্ভোগের অবসান হয়েছে। চলতি বছরের ২৯ মার্চ রেজামণিপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি তাদের দুর্ভোগের কথা জানতে পারেন এবং বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিতের আশ্বাস দেন। মাত্র ৪.৫ মাসে সেনাপ্রধানের প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ায় খুশি স্থানীয়রা। বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করে দেওয়ায় মাননীয় সেনাপ্রধান মহোদয়কে আমরা প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানকার মানুষ অনেক কষ্ট করে কুয়া থেকে পানি আনতে হইতো, এখন সেনাপ্রধানের উপহারের জন্য আমরা এখন বাড়িতে পানি পাওয়া যাচ্ছে। সেনাপ্রধানের পরিকল্পনা ও উদ্যোগে রেজামণিপাড়া ও কারিগরপাড়ায় সৌর বিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প পাহাড়ে জীবনমান উন্নয়ন কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বলে মনে করে খাগড়াছড়ি জেলা প্রশাসন। এখানে পানি সংগ্রহ নিয়ে যে তাদের সারাদিনের যে স্ট্রাগল ছিল সেটির অনেকটাই পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। এর পাশাপাশি এটিকে সাস্টেনেবল করার জন্য এখানে যারা কমিউনিটি আছেন তাদেরকে প্রশিক্ষিত করে আগামীতে এটি যাতে মেনটেন করে আমরা এটিকে সাস্টেনেবল করতে পারি সে বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছি। পাহাড়ি মানুষের জীবনমান উন্নয়নে খাগড়াছড়ি পার্বত্য পরিষদ থেকেও এ ধরনের প্রকল্প গ্রহণের কথা জানান জেলা পরিষদ চেয়ারম্যান। সেনাবাহিনীদেরকে বলবো যে এটাই যেহেতু প্রথম ওনাদের একটা যে এখন ট্রাই করে দেখতেছেন, আমি আরো কয়েকটা গ্রামে দেওয়ার জন্য ওনাদেরকে আহ্বান জানাবো। কোঅর্ডিনেশনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে কিভাবে জনগণকে সাহায্য করা যায় সেই সুবিধাটা এনশিওর করা যায়, আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনীর এই ধরনের উদ্যোগে খুশি পাহাড়ি জনগোষ্ঠী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যান্সারের ফলো আপ চিকিৎসা নিতে সিঙ্গাপুরে গেছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আগে থেকেই ক্যান্সার আক্রান্ত জানিয়ে আসিফ মাহমুদ আরও বলেন, হঠাৎ করে চাইলেও ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসক পরিবর্তন করা যায় না, তাই পূর্বের ধারাবাহিকতায় তার এই সিঙ্গাপুর যাওয়া বলে উল্লেখ করেন তিনি। সচিবালয়ে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় ৩টি নগর মাতৃসদন এবং ৮টি নগর স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, চিকিৎসার জন্য বিদেশ নির্ভরতা কমাতে চীন সরকারের অনুদানে দেশেই বিশেষায়িত হাসপাতাল হবে। এছাড়া কমিউনিটি ক্লিনিকের স্থবিরতা কাটাতে সরকার দ্রুত উদ্যোগ নেবে বলেও জানান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। চিকিৎসার বিষয়ে যেটা আমি যতদূর জানি, নূরজাহান আপার যে তিনি ক্যান্সারে আক্রান্ত এবং ওনার যেই চিকিৎসাটা এটা আজকে সিঙ্গাপুরে হচ্ছে এমন না, এটা অনেক দিন আগে থেকেই উনি সিঙ্গাপুরে নিয়ে আসছেন। তো কন্টিনিউয়েশনটা তো আপনি যদি ক্যান্সার আক্রান্ত হন, আপনি উপদেষ্টা হওয়ার পরে আবার চিকিৎসার জায়গাটা হসপিটালটা চেঞ্জ করে আরেক জায়গায় করতে পারবেন না। তো আমার মনে হয় এটা একটা মানবিক বিষয়, এটা মানবিক জায়গা থেকেই দেখা উচিত। চিকিৎসার কন্টিনিউয়েশন এক হসপিটাল থেকে আরেক হসপিটালে নিলে এটা অনেক ইমপ্লিকেশনস আছে, আপনারা এটা অবগত আছেন। তো এবং আমি মনে করি যে এটা আমাদের সবার দায়িত্ব, যারা এই পলিসি মেকিংয়ের জায়গায় থাকেন এবং সামনেও আসবেন, দেশের চিকিৎসা ব্যবস্থাটাকেই এমন জায়গায় নিয়ে যাওয়া যাতে করে এরকম দুরারোগ্য রোগগুলোর চিকিৎসা আমরা দেশেই পেতে পারি। ইতিমধ্যে আপনারা জানেন এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছে। ভারতের অংশগ্রহণ ছাড়াই ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 4 দিনের দক্ষিণ এশিয়া বাণিজ্য মেলা 2025। সার্ক চেম্বার এবং বিসিসিআই এর যৌথ আয়োজনে মেলাটি হবে বসুন্ধরা কনভেনশন সিটিতে। রাজধানীতে বিসিসিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানানো হয়।
এবার মেলায় 4টি দেশের 100টি স্টল অংশ নিচ্ছে। এতে থাকবে বাংলাদেশের 17টি, পাকিস্তানের 77টি, আফগানিস্তানের 5টি এবং শ্রীলঙ্কার 1টি স্টল। ভারতের পাশাপাশি নেপাল, মালদ্বীপ ও ভুটানেরও কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে না বলে জানিয়েছেন বিসিসিআই মহাসচিব মোহাম্মদ আলমগীর। এ সময় সার্ক চেম্বার অব কমার্সের মহাসচিব জুলফিকার আলী জানান, ভারতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলেও দেশটির পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। নানা আয়োজনে পাবলিক হেলথ ডে উদযাপন করল ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া। এ উপলক্ষে সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি করেন তারা। নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এম.এ. ওয়াদুদ মণ্ডল। সাভারের আমিনবাজারে নিজস্ব ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও দিনব্যাপী 12টি সায়েন্টিফিক সেমিনার, পোস্টার উপস্থাপনার আয়োজন করে। এতে দেশ বিদেশের বিশিষ্ট স্কলাররা পাবলিক হেলথ নিয়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার এবারের পাবলিক হেলথ ডে। জিপিএইচ ইস্পাত ও বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রাইজের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হয়েছে। বুয়েটের ইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্যবস্থাপনা সংক্রান্ত MOA এর আওতায় জিপিএইচ রাইজকে সহায়তা করবে বিভিন্ন সেমিনার ও কর্মশালা আয়োজনের মাধ্যমে, যেখানে পেটেন্টের গুরুত্ব, সুবিধা, প্রক্রিয়া ও সংশ্লিষ্ট আইন সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে, যা ধীরে ধীরে সারা দেশে বিস্তার লাভ করবে। এই উদ্যোগ দেশের জ্ঞানভিত্তিক অর্থনীতি গঠনে সহায়ক হবে এবং ব্রেন ড্রেন রোধে ভূমিকা রাখবে। এতে প্রধান অতিথি ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান ও জিপিএইচ ইস্পাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। গেস্ট অব অনার ছিলেন বুয়েটের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল হাসিব চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাইজের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম। সার্ফ এক্সেলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন ফুটবল তারকা জামাল ভুঁইয়া। সার্ফ এক্সেল বাংলাদেশ গর্বের সাথে ফুটবল তারকা জামাল ভুঁইয়াকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে স্বাগত জানাচ্ছে। ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র এবং ইংল্যান্ডের বুকায়ো সাকার পথ ধরে তিনিও সার্ফ এক্সেলের মুখ হয়ে উঠলেন। গত 30 বছরেরও বেশি সময় ধরে সার্ফ এক্সেল দাগ থেকে দারুণ কিছু এই বিশ্বাসে অটল, কারণ দাগ মানে শিশুরা খেলছে, শিখছে এবং নিঃসংকোচে বেড়ে উঠছে পোশাকে দাগ লাগার ভয় ছাড়াই। সার্ফ এক্সেল ও জামাল ভুঁইয়া একসাথে বাংলাদেশের শিশুদের অনুপ্রাণিত করবে, তারা যেন খেলতে থাকে, শিখতে থাকে এবং কখনো থেমে না যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের 3 তরুণ শিল্পী শাহনাজ বেগম শাহিন, মিরাতুল ফাতেমা রাকা ও শাহিন সোবাহানা সুরভিকে নিয়ে রাজধানীর ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হয়েছে যৌথ প্রদর্শনী ত্রয়ী। এটি কেবল একটি প্রদর্শনী নয়, সমকালীন নারীর শিল্পচর্চার এক জীবন্ত দলিল। নারী ও প্রকৃতিকে কেন্দ্র করে তৈরি তাদের কাজ দর্শককে টেনে নিচ্ছে এক অভিন্ন আবহে। প্রদর্শনীর উদ্বোধনে উপস্থিত ছিলেন শিল্পী মনিরুল ইসলাম, শিল্পী মোস্তাফিজুল হক, স্থপতি লুভা নাহিদ চৌধুরী সহ আরও অনেকে। 5 সেপ্টেম্বর শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী 18 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। নরসিংদীতে হিজবুত তৌহিদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী শিশু একাডেমিতে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিটি অঙ্গনকে আল্লাহর দেয়া হুকুমের ভিত্তিতে ঢেলে সাজানোর আহ্বান জানান বক্তারা। সভাপতিত্ব করেন নরসিংদী জেলার সাংগঠনিক সম্পাদক গোলজার হোসাইন। এ সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ঢাকার চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের RC মজুমদার মিলনায়তনে সংবর্ধিত স্টার প্রতিনিধি হলেন বেগম শামসুন্নাহার হলের সহসভাপতি ভিপি কুররাতুল আইন কানিজ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক তাসকিরুল ইসলাম, বিজয় 71 হলের সাধারণ সম্পাদক আশিক বিল্লা এবং সুফিয়া কামাল হলের কার্যকরী সদস্য নাফিসা সামিহা মাইশা। ঢাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি ও রাজুকের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আতাউর রহমান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ডক্টর ANM হামিদুল কবির। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা প্রফেসর ডক্টর শফিউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম ঢাকার সভাপতি আব্দুল্লাহ মামুন।
নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অনুষ্ঠিত হয়েছে এনইউবি টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন 3। এতে শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে কয়েকটি ধাপে পরীক্ষার মাধ্যমে 3 শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার মোস্তফা শহীদ ও বিভাগীয় প্রধান জিএম ফয়সালের উপস্থিতিতে চ্যাম্পিয়ন প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ নির্ধারণ করে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, ক্রাউন সিমের শিরোনামগুলো আরো একবার জানিয়ে। পিআরের দাবিতে রাজপথে নামা ঠিক নয় বললেন সালাউদ্দিন। একবারের জন্য হলেও পিআর চায় জামাত, কয়েকটি দলের মাঠে নামার দায় সরকারের, বলছেন বিশ্লেষকরা। শেখ হাসিনাকে ফেরত এনে বিচার করা সরকারের নৈতিক দায়িত্ব, মন্তব্য নাহিদ ইসলামের। ট্রাইব্যুনালে আজও সাক্ষ্য দিলেন মাহমুদুর রহমান। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসাথে কাজ করতে হবে বলেছেন প্রধান উপদেষ্টা। ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন। বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের বড় বাধা দুর্নীতি, কর কাঠামো, আমলাতান্ত্রিক জটিলতা, জানালেন মার্কিন কাউন্সিলর। যুক্তরাষ্ট্রে গার্মেন্টস রপ্তানি 14% কমার শঙ্কা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।